আমি আমার বক্তব্যের দুইটা পাঠ। একটা পাঠ হচ্ছে ভালো আইনজীবী কীভাবে হওয়া যায় এটা শেখানোর কিছু নেই, এটা আপনার মধ্যে। সো আইনজীবী কীভাবে ভালো হওয়া যায়, আমি কিভাবে হয়েছি তা জানি না, তবে আমি বলতে পারি এই জিনিসগুলো ফলো করলে আমরা একটা আইনজীবী হতে পারি। আর দ্বিতীয় পার্টে আমি বলবো আইনজীবী হিসাবে আপনার দায়িত্বটা কী, সেটা বার, কোর্ট এবং সমাজের প্রতি। সো আমি দ্বিতীয়টা নিয়ে হয়তো বেশি বলবো, প্রথমটা নিয়ে বেশি বলবো না। আমি আপনাদেরকে প্রথমটা নিয়ে আমার জীবনের গল্প শোনাব। সবার বাবা মা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চায়, আমার বাবা মা ওকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চাইছে। আমি ম্যাট্রিক পাস করার পরে রাজশাহী কলেজে চান্স পেলাম আর্টসে। আমি এখন আর্টসে পড়ব। আমার বাবা বললেন সায়েন্সে পড়তে হবে এবং ডাক্তার হতে হবে, যদি তা না হও গরু কিনে দিচ্ছি, বাড়ি চলে যেতে হবে। তা আমাকে তো সায়েন্সে দিয়ে দিল, আমি আর পড়াশোনা করি না, কারণ আমার তো কেমিস্ট্রি মাথার মধ্যে কিচ্ছু ঢোকে না, এবং এই অঙ্কর যে ডি এফ এগুলো আমার কিচ্ছু মাথার মধ্যে ঢোকে না মানে কি আমি ঢুকাতে চাই না। তো তখন থেকে ছাত্র রাজনীতি করি আর লেখাপড়া কিছুই করি না মোটামুটি। তো পরীক্ষা হলো, ঢাকায় চলে আসলাম কোচিং করতে। এসে কিসের কোচিং, ঘুরে বেড়াই খালি ঢাকায়, কোচিংয়ে ভর্তি হয়নি, টাকা দিয়ে প্রচুর আনতভাবে ঘুরে বেড়াচ্ছি, তাস খেলতেছি, বেয়াদবি নেন না, এবং প্রচুর বই পড়লাম, এবং একটাও পড়াশোনার বই না। রেজাল্ট হলো, বাবা খুব মন খারাপ করে বললো তুমি সেকেন্ড ডিভিশন পাইছো। আমি মনে হয় আলহামদুলিল্লাহ, মানে যে পাস যে করছি এটাই তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তারপরে আমি বললাম যে আমি কলকাতা পড়তে যাব। আমার বাবা বললো না, তোকে পড়তে হবে বাংলাদেশে, এবং কোথায়, নওগাঁতে ডিগ্রি কলেজে ডিগ্রি পাস করবা, তারপর LLB পড়বা, তারপর লয়ার হবা। আমার বাবাও লয়ার। আমি বললাম না, আমি বিলাত যাব, আমি ব্যারিস্টারি করবো। তো আমাকে উদাহরণ দিয়ে বলল, আমাদের নওগাঁর জনাব আব্দুল জলিল সাহেব, ওনারা 3 বন্ধু ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ড গেছিলেন, ব্যারিস্টারিও পড়া হয়নি, লও কমপ্লিট হয়নি। আমার বাবা বললেন এই অল্প বয়সে যারা যারা গেছে কেউ ব্যারিস্টার হয়নি, তো তুমি নওগাঁ পড়ো, না হলে রাজশাহীতে একটা সাবজেক্টে পড়তে পারো, তুমি সেটা চিন্তা করো কি পড়বা। তো বললাম ল, কয় না ল পড়বা কেন, ব্যারিস্টারি যদি পড়ো তাহলে দেশে আবার 2বার ল পড়বা কেন তুমি। তখন আমাকে বললেন এখানকে খন্দকার সাহেব ছিলেন সবচেয়ে নাম করা লয়ার, এনারা সবাই হিস্ট্রি নাহলে পলিটিক্যাল সায়েন্স নাহলে ইকোনমিক্স পড়ছে, আগেকার দিনের লয়াররা। তো তুমি এই সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্ট পড়ো। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হয়ে গেলাম। ওই একটা ইউনিভার্সিটিতে আমি ভর্তি পরীক্ষা দিয়েছি, ওই একটা সাবজেক্টে। এবং আল্লাহর ইচ্ছা, যখন এই পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হলাম, এটা তো আমার মনের পড়া, সব পড়ে যাচ্ছি। যখন সবাই বিকালবেলা মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়, বান্ধবী হয়, আমার এগুলো কিছু নেই। তাজুল ভাই আছে, আমার ইউনিভার্সিটি, আমার বড় ভাই, আমার বড় ভাইয়ের বন্ধু, আমি কিন্তু এগুলোর মধ্যে নেই। আমি লাইব্রেরিতে যাই সারাদিন ধরে পড়ি, কারণ তখন আমার পড়তেই ভালো লাগতেছে। এবং যখন এই পলিটিক্যাল সায়েন্স পড়ার পর বিলাত চলে গেলাম, তখন বুঝলাম যে কেন লটা এখানে না পড়ে যে কী উপকার হয়েছে, কেন আমরা হচ্ছে সমাজের আয়না। আবার মনে রাখতে হবে, সমাজের আয়না হচ্ছে এই লয়াররা। দেখেন আপনারা, কংগ্রেসের নেতৃত্বে আসলেন কে? মহাত্মা গান্ধী। ব্যারিস্টার মানে বলবো না, তা ব্যারিস্টার ছাড়া তো আইনজীবী, তাই না? সে আফ্রিকাতে যে কালো মানুষের জন্য আন্দোলন করলেন, সেখান থেকে ইন্ডিয়াতে আসলেন, সে হাত ধরলেন। নেহেরু, সেও একজন লয়ার। জিন্না, সেও একজন লয়ার। AK ফজলুল হক, মুসলিম জাতীয়তাবাদের লাহোর প্রস্তাব, আজকে যে বাংলাদেশ আমরা পাইছি, সেদিন যদি এই লাহোর প্রস্তাব না আসে তাহলে বাংলাদেশ কোনো সৃষ্টি হতে দিত না এরা। সেটার প্রমাণ হচ্ছে 1905 সালে। 1905 সালে যখন বঙ্গভঙ্গ করা হয়েছিল, তখন কিন্তু বঙ্গভঙ্গ রোধ করে ফেলে দিলেন 1911 সালে। তার মানে আমরা চাইলেই 47-এ যে এই ভূখণ্ডটা পাইলাম, সেটি যদি লাহোর প্রস্তাব না দিতেন শেরে বাংলা, তাহলে কিন্তু আমরা এটা পাইতাম না। আসেন, ক্যাবিনেট মিশন প্ল্যানকে সমর্থন দিলেন কে? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। সর্দার বল্লভভাই প্যাটেল লয়ার, হোসেন শহীদ সোহরাওয়ার্দী লয়ার। তাহলে লয়াররা কেন
এমন কোনো ইতিহাস নাই এদেশের যে ইতিহাসে লয়াররা অগ্রগামী না এবং নেতৃত্ব দেয়নি, নেতৃত্ব দান করেনি। তাহলে এই নেতৃত্ব কেন দান করতে পারলো? ওই যে বললাম, পড়ালেখা। আমাদের একটাই সম্পদ, সেটা হচ্ছে পড়ালেখা। পৃথিবীতে এমন কোনো ব্যবসা আছে যে মানুষকে কথা দিয়ে অন্যের পকেট থেকে নিজের পকেটে টাকা আনা? এই আইন পেশা ছাড়া আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার বই, এছাড়া কি তার কিছু না। আপনার কাছে লোক আসে, আপনার চেহারা দেখে, কথা শোনে, তারপর আপনাকে টাকাটা দিয়ে যায়। এর বাইরে তার কিছু নেই। আপনি কি বলেন যে না আপনার জামিন হয়ে যাবে? না, এই কথা বলতে পারেন না, এটা শিরক। কারণ জামিনের মালিক কে? আল্লাহ। আমি কে বলতে পারি আমি আপনাদের সর্বোচ্চ চেষ্টা করব। কোন মামলা আমি বলতে পারি যে ভাই কন্ট্যাক্ট দিয়ে দেন, আমি জিতায় দিব? জিতার মালিক তো আমি না, এটা তো হারাম ইনকাম। আমি কি বলতে পারি সর্বোচ্চ? যে আপনারা আমার কি করতে পারি, আমরা চেষ্টা করতে পারি। সেই জন্যে এই প্রফেশনকে সব কিছুতে বিজ্ঞ বলা হচ্ছে। আর যে কথাটা বললাম যে আমি আপনি সমাজের জন্য মিরর, সো পড়াশোনার বিকল্প এই প্রফেশনে আর কিছু নাই। সিনিয়রের কাছে যান, যার কাছে যান, যে শিশির মনির ভাই বলেন, আমি বলেন, আমরা যতই বলি, যতগুলো আপনারা দেখবেন আমাদের জাজমেন্ট পড়লে দেখবেন আমরা রেফারেন্স দিই। তো রেফারেন্সগুলো তো আমাদের পড়তে হয়। তা আপনি চেম্বার করবেন 9টা 10টা পর্যন্ত, তারপরে দেখেন আমরা যারা রাজনীতি করি 11টা 12টা বুঝলাম, তার পরের দিনে ফাইল কখন পড়ি? ওই 12টার থেকে 3টা পর্যন্ত। তারপরে ফজরের নামাজ পড়ে ঘুমাতে গেলাম, সকালবেলা কোর্টে চলে আসলাম। এই তো জীবন, এর বাইরে তো কোনো জীবন নাই। এটা হচ্ছে মূল মন্ত্র, যে আপনার ব্যক্তিগতভাবে নিজ ইচ্ছা থাকতে হবে আমি ভালো লয়ার হব। আর দ্বিতীয় বা শেষ কথাটা, অন্যরা আছেন বলবেন হয়তো, ভাই এখানে আসছেন, একটা দায়িত্ব নিতে হবে। গত 17 বছরে এই ইনস্টিটিউশন নষ্ট হয়ে গেছে। একসময় এখানকার লয়াররা যাদের সম্পর্কে কোনো বিচারকের সম্পর্কে কোনো কথা থাকলে তাকে বসতে পর্যন্ত দেননি। আমার স্যার ওটা আসেন জানবেন, শামসুল ইসলাম সাহেবের নামে একটা হল রুম আছে, 2008 সাল হাইকোর্টের বেঞ্চ, সেটা নিয়ে আন্দোলন করছেন এই লয়াররা, কারণ ওটা সংবিধানের মধ্যে ছিল না। আজকেও সরকার যেটা করলেন, কি করলেন, যে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে করা হবে, কেমন করা হবে, এটা নিয়ে আমাদেরকে পথ দেখাতে হবে। কারণ জুলাই হচ্ছে আমাদের প্রাণের দাবি। আর সেই জন্য বললাম আমি আপনি আমরা হচ্ছে সমাজের আয়না শুরু। সো আয়না হতে গেলে পড়ালেখা করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আল্লাহ আপনাদেরকে